শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। আমরা যাচ্ছি মায়ের চরণে অঞ্জলি দিতে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। মায়ের চরণে অঞ্জলি দেওয়া, প্রসাদ নেওয়া, ঢাকা শহরে ঘুরে ঘুরে পূজা দেখা, এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল 9:30 বাজে। সকাল থেকে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে পূজা আহ্নিক সেরে রেডি হয়ে গেলাম দুজনে। প্রতি বছরের মতো এই বছরও উপবাস থেকে মায়ের রাতুল চরণে অঞ্জলি দেবার বাসনা করেছি। ভগবান যদি মনের বাসনা পূর্ণ করেন। এখান থেকে অনেক দূরে যেতে হবে। প্রথমেই যাব শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পূজা হচ্ছে, ওখানেই মায়ের চরণে অঞ্জলি দেব আশা করি। প্রথমে ওখানে যাব, তারপরেই রামকৃষ্ণ মিশন যাব, ঢাকেশ্বরী মন্দির যাব, আরও অনেক জায়গায় যাওয়ার আশা আছে, দেখা যাক। দেখে দেখে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেব। বের হওয়ার আগে লাইট ফ্যান সব বন্ধ করে দেব। কতক্ষণে আসি কোনো ঠিক নেই। শাহজাহানপুরে 11টার সময় অঞ্জলি হওয়ার কথা, তাই একটু তাড়াতাড়ি বের হচ্ছি। রাস্তা যদি জ্যাম থাকে হয়তো দেরিও হয়ে যেতে পারে। ঠাকুরের যদি দয়া থাকে, কৃপা থাকে, অবশ্যই সময় মতো যেতে পারবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। বাসা থেকে বের হয়ে কিছু দূর হেঁটে এসে একটা অটোরিকশা নিয়ে বাস কাউন্টারে চলে আসলাম। বাসে উঠে গেলাম। এখন আমরা যাত্রাবাড়ি পার হয়ে মানিকনগর চলে আসলাম। এই রাস্তাগুলো একেবারে মুখস্থ হয়ে গেছে। আমরা যখন শাহজাহানপুর এবং বাসাবো ছিলাম, এই রাস্তা দিয়ে বাড়ি আসা যাওয়া করতাম। বাস থেকে নেমে একটু হেঁটে এসে আমরা ওভারব্রিজের উপর উঠলাম। নিচে রেল লাইন, উপরে ফ্লাইওভার, বিভিন্ন ধরনের রাস্তা। সামনেই দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশন। আমি যখন প্রথম 1985 সালে ঢাকায় আসছিলাম, তখন এইসব কিছুই ছিল না। নিচে রেল লাইনের উপর দিয়ে হেঁটে আমরা শাহজাহানপুর থেকে বাসাবো যেতাম। বাসাবো আমার ভাসুরের বাসা ছিল, আর আমাদের বাসা ছিল শাহজাহানপুর। এক সময় আমরাও পরে বাসাবোতেই থাকতাম। অনেক বছর ছিলাম। তো এই রাস্তা দিয়ে কত যে হাঁটাউটা করেছি তার কোনো সীমা নেই। পরিচিত জায়গা দেখেই খুব ভালো লাগছে, তাই ব্রিজের উপর দাঁড়িয়ে সামান্য একটু ভিডিও ধারণ করেছিলাম। একটা রেলগাড়ির ইঞ্জিন এদিক থেকে ওদিক যাচ্ছে। খুব গরম, রোদের তাপও প্রচুর। ব্রিজ থেকে নেমে আমরা রিকশায় করে মন্দিরে চলে যাব। হেঁটেও যাওয়া যায়, অল্প একটু রাস্তা। তবে এই গরমে রোদে হাঁটতে ভালো লাগবে না, তাই রিকশায় করেই যাব। ওনাকে বলছিলাম একটা রিকশা দেখতে। রিকশায় উঠেই উনি বলছেন, এই রাস্তায় কত হেঁটেছি। জীবনের 40 থেকে 45 বছর এই এলাকায় ছিলাম। আমাদের পরম সৌভাগ্য। মন্দিরে ঢুকতেই দেখছি প্রথম অঞ্জলির কার্যক্রম শুরু হচ্ছে। সবার হাতে ফুল, বেলপাতা দিচ্ছে। আমাদেরকেও দিয়েছে।
এখানে অনেক মানুষ, অনেক পরিচিত লোকজন আছে, এ কারণে খুব ভালো লাগছে। একটু পরেই হবে সন্ধি পূজা। সেই সন্ধিটা আজকে দিনের বেলায় করেছে। প্রতি বছরই অনেক রাত্রে করে সন্ধির সময় থাকতে পারবে এবং মন্দিরে করতে পারবে। আপনাদের কাছে সেই নিবেদন থাকবে আমাদের যেন শৃঙ্খলা ভঙ্গ না হয়। মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রসাদ পেয়ে আমরা চলে আসলাম এখন রামকৃষ্ণ মঠ ও মিশনে। মঠের ভিতরে ঢুকতেই দেখি লম্বা লাইন, 2 লাইনে মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম এটা কিসের লাইন? ওনারা বলছেন প্রসাদের। তো একজনকে জিজ্ঞাসা করছিলাম কুমারী পূজা হয়ে গেছে? উনি বলছেন হ্যাঁ দিদি, কুমারী পূজা হয়ে গেছে, এইমাত্র শেষ হলো। এই কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল, কুমারী পূজা দেখতে পারলাম না। ওই মন্দিরেও আমরা প্রসাদ পেয়েছিলাম, কিন্তু প্রসাদ আমরা নেই নাই, ওটা ব্যাগে ঢুকিয়ে রেখেছি। এখানে তাড়াতাড়ি চলে আসলাম কুমারী পূজা দেখব বলে, কিন্তু কুমারী পূজাও শেষ হয়ে গেল। এখন প্রসাদের লাইনে দাঁড়িয়েছি। মন্দিরে যখন আসছি প্রসাদ তো নিতেই হবে। অষ্টমী পূজাতে সব মন্দিরেই প্রসাদ বিতরণ করেন, এখানেই প্রসাদ নিতে খুব ভালো লাগে, কারণ এখানে জায়গা অনেক বড়, বসারও জায়গা আছে। এত বিশাল জায়গা, হাজার হাজার মানুষ, তারপরেও অনেক জায়গা এখনো খালি পড়ে আছে। ইনি রামকৃষ্ণ মঠ ও মিশনের মনে হয় গুরু মহারাজ হবেন, আমি ঠিক চিনতে পারি নাই। ভক্তরা সবাই ওনাকে নিরাপদে জনসমাবেশ থেকে ওদিকে নিয়ে গেলেন। প্রসাদ পাওয়ার পরেই মায়ের দর্শন করব। প্রসাদের লাইন থেকে সরে গেলে আর জায়গা পাবো না, আবার শত শত কিংবা হাজার মানুষের পিছনে দাঁড়াতে হবে। শত শত এবং হাজার হাজার মানুষ, এত লোক দর্শন করাটাও কিন্তু পুণ্যের ব্যাপার। অনেক পুণ্যের ফলে এত লোক দর্শন হয়। সামনে সমান দিয়েছে। একজন বলে উঠলেন কুমারী কুমারী, এই সেই কুমারী, এই কুমারীরই পূজা হয়েছিল। মনের বাসনা ছিল কুমারী পূজা দেখার, কিন্তু পূজা দেখি নাই, কুমারীকে দেখেছি। প্রথমেই মন্দিরে ঢুকতেই লাইনে দাঁড়িয়েছিলাম, সেই লাইনে এখনো আছি। একটু একটু হাঁটতে হাঁটতে সব কিছু দেখছি। এই সেই বিল্বতলা। মহাষষ্ঠীতে প্রথমে বিল্বতলায় পূজা হয়।
এটা হলো বিশাল বড় একটা বেল গাছ। এই বেলতলায় পূজা হয় মহাষষ্ঠীতে। এখানেই পূজা হয়েছিল। এত বড় গাছ আমি জীবনে কোনোদিন দেখি নাই। প্রতি বছর রামকৃষ্ণ মঠ মিশনে আসলে এই বেল গাছটা দর্শন করি, আর কোথাও এত বড় বেল গাছ দেখি নাই। সবাই ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করছে, আমরাও প্রণাম করলাম। প্রসাদের সামনে চলে আসলাম। প্রায় 30-35 মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম। মূল মন্দির হলো এটা। এই মন্দিরে প্রতিদিন কীর্তন হয় সন্ধ্যার পরে। আগে যখন আমরা বাসাবো শাহজাহানপুর ছিলাম, প্রায় সময় এখানে আসতাম। এখন বছরে একবারই আসা হয়। তখন সরস্বতী পূজায়, দুর্গা পূজায়, আবার বিভিন্ন ধরনের অনুষ্ঠান হলে এই মন্দিরে আসা হতো। কি যে ভালো লাগছে দেখুন। মন্দিরের আঙ্গিনায় কলা গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ, কত সুন্দর পরিবেশ। মন্দিরের চারিদিকে আঙ্গিনায় ঘুরছি লাইনে দাঁড়িয়ে, তবে বিরক্ত লাগছে না একটু। মনটা যেন প্রশান্তিতে ভরে যাচ্ছে। খুবই ভালো লাগছে। প্রসাদের সামনেই চলে আসলাম। এখানে যেন ভিড়াভিড়ি বেশি না হয়, তার জন্য মাঝখানে এই ব্যবস্থা করেছে। এখন দুই সাইডে মানুষ সিরিয়ালে যাচ্ছে আর ওনারা প্রসাদ বিতরণ করছেন। প্রতি বছরই এরকমই হয়। হাজার হাজার মানুষ। আমরাও প্রসাদ পেয়ে গেলাম। এবার ওদিকে গিয়ে দেখি কোথাও বসতে পারি কিনা। কেউ কেউ প্রসাদ হাতে পেয়ে এখানেই দাঁড়িয়ে বসে প্রসাদ পাচ্ছেন, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে পারবো না। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম, একটু বসার জায়গা পাই কিনা দেখি। চেয়ারে বসে আরামেই প্রসাদ নিয়েছিলাম। প্রসাদটা অমৃত সম লেগেছে। একটু জল খেয়ে কিছুক্ষণ ওখানে বসেছিলাম, উপরে ফ্যান ছিল, খুব ভালো লেগেছে। তারপরে মায়ের সামনে আসলাম, দেখি কাছে গিয়ে একটু প্রণাম করতে পারি কিনা। উনি কিছু দূর এসেই আবার পিছনে চলে গেছেন, বলছেন এত মানুষের ভিড়ে আমি যেতে পারবো না, তুমি যাও। আমি একটু যেতে পারি কিনা দেখি, যদি একটু চরণামৃত পাই। সবাই মায়ের সামনে এসে ছবি তুলছে, ভিডিও করছে। আমারও মন চাইছিল মায়ের সাথে একটা ছবি উঠাতে, কিন্তু আমার ছবি তোলার আগ্রহ দেখে একটা মেয়ে বলছে, আন্টি ছবি তুলে দেব? তো আমি বলছি দাও। ও একটা ছবি উঠিয়ে দিল। অনেকক্ষণ ওখানে থেকে এখন আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে বের হয়ে যাচ্ছি।
ওখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে আসলাম স্বামীবাগ লোকনাথ মন্দিরে। এখানেও খুব সুন্দর পূজা হচ্ছে। এখানে এসেও মনটা প্রশান্তিতে ভরে গেল। মন্দিরের পুরোহিত মশাই বলছিলেন কিছুক্ষণ পর সন্ধি পূজা আরম্ভ হবে, আপনারা যারা পূজা দেখবেন তারা এখানে বসে পড়ুন, অযথা ভিড় করবেন না। আমরাও এখানে বসে গেলাম, দেখি কতক্ষণে পূজা আরম্ভ হয়। বেশি দেরি হলে থাকতে পারবো না, অনেক দূরের রাস্তা আবার যেতে হবে। সেই সকালবেলায় বের হয়েছি, গরমে মানুষের গঞ্জনায় একটু হাঁটতেও হয়েছে, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে। কতক্ষণে পূজা আরম্ভ হবে কাউকে জিজ্ঞাসা করতে হবে। পুরোহিত বলছিলেন একটু পরে আরম্ভ হবে। তো এখানে একজন দিদিকে জিজ্ঞাসা করলাম, উনি বলছিলেন আরও দেরি আছে, অনেক কিছু জোগাড় করতে হবে, তারপরে সন্ধি পূজা আরম্ভ হবে। ওনাকে বলছিলাম এতক্ষণ থাকবে কিনা। উনি বলছেন না, এতক্ষণ থাকা সম্ভব হবে না, চলো বাসায় যাই। আমি বলছিলাম ঢাকেশ্বরী মন্দির যাব। উনি বলছেন তাহলে উল্টো পথে যেতে হবে, ঢাকেশ্বরী মন্দির এখান থেকে অনেক দূরে, যাবে কিনা দেখো চিন্তা করে। ওদিকে বৃষ্টিও আসছে। তখন অনেক ভেবেচিন্তে দেখলাম শরীরেও কাটছে না, আর যাওয়া হবে না মনে হয়। আসলে এসব পূজা পার্বণে ছুটাছুটি করতে বয়সও একটা ব্যাপার আছে। মনের জোর থাকলেও শরীরের জোর থাকে না অনেক সময়। কিছুক্ষণ এখানে বসে এরপরে লোকনাথ বাবার মূল মন্দিরটা দর্শন করে তারপরে আমরা বের হয়ে যাব। বৃষ্টি আসছে, অন্ধকার করে বৃষ্টি আসছে। উনি বলছেন এবার কিভাবে বাসায় যাবে। সকাল থেকে প্রচণ্ড গরম আর অনেক রোদ, এখন বৃষ্টি। সন্ধি পূজার জন্য এখানে অনেকগুলো মাটির প্রদীপ সাজিয়েছে, দেখেই ভালো লাগছে। আরও অনেক কিছু সাজানো হচ্ছে, ভিতরে অনেক লোকজন সন্ধি পূজার আয়োজন করছেন, দেখেই ভালো লাগছে। কিন্তু ভাগ্য খারাপ, থাকতে পারবো না, চলে যেতে হবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বৃষ্টির মধ্যে মন্দির থেকে বের হলাম, বাসে ওঠার আগেই একেবারে ভিজে গেছি। বাসার কাছাকাছি চলে আসলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।